আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি চৈতি সরওয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 7 দিনের রিমান্ড চেয়ে কাল আদালতে তোলা হবে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে। দেশে করোনার মৃত্যুর নতুন রেকর্ড, একদিনেই 102 জনের প্রাণহানি, আক্রান্ত প্রায় 3700। লকডাউনে ঘর থেকে বের হচ্ছেন নগরবাসী, এলিফ্যান্ট রোডে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সাথে তর্কে জড়ালেন চিকিৎসক। মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 1000 শয্যার কোভিড হাসপাতাল চালু। এবং করোনার নমুনা পরীক্ষা করাতে মধ্যরাত থেকে লাইনে দাঁড়াতে হচ্ছে গাজীপুরের মানুষকে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মামুনুল হককে 7 দিনের রিমান্ড চেয়ে আগামীকাল আদালতে তোলা হবে বলে জানিয়েছেন তেজগাঁও জোনের ডিসি হারুনুর রশিদ। এর আগে দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নেওয়া হয় তেজগাঁও থানায়। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বেশ কয়েকদিন আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার হলেন হেফাজত নেতা মামুনুল হক। মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ তাকে গ্রেপ্তার করে। এ সময় মাদ্রাসার ছাত্ররা গ্রেপ্তারের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। মামুনুল হককে গ্রেপ্তারের পর নিয়ে আসা হয় ডিসি তেজগাঁওর কার্যালয়ে। সেখানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নেওয়া হয় তেজগাঁও থানায়। মোহাম্মদপুর থানার একটি ভাঙচুরের মামলায় মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 2020 সালের মামলা, সেটা আমরা তদন্ত করছিলাম। তদন্ত করে আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে এবং সেটা এজাহারনামী আসামি। সেই মামলায় কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? ভাঙচুরের ঘটনা ছিল। যাই হোক, আর তা আমরা আরও শুনেছি দেশের প্রত্যন্ত অঞ্চল সব বিভিন্ন এলাকায় সে যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ভাঙচুরের এবং বিভিন্ন বক্তব্য দিয়েছেন, মানুষকে উত্তেজিত করেছেন, সব কিছুতেই তার বিরুদ্ধে মামলা আছে এবং সেই মামলায় তাকে সুনারিশ দেখাবে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ও রিসোর্টকাণ্ডে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হয় মামুনুল হকের বিরুদ্ধে। এছাড়াও 2013 সালের শাপলা চত্বরের হেফাজতের তাণ্ডবের ঘটনায়ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ। তৃতীয় বিয়ের কথা জিজ্ঞাসা করলাম যে সাজান্ন ব্যক্তিরা যে জিডি করলেন, ওনার বোনকে বুঝে পাচ্ছে না। তো একজনের বোনকে যদি বিয়ে করেন সেটা জানার কথা, সে জানে না কেন? আমি তাকে বিয়ে করতে, বিয়ে করলে আপনার শালা জানবে না কেন? এ তো অবৈধ কিছু না। তো এইটার কোনো উত্তর দিতে পারে না আসলে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যঙ্গ করলেন, এই ব্যঙ্গটা তো ঠিক হয় না। আপনার ধর্মীয় সেন্টিমেন্টকে কোনো উত্তর দিতে পারে না। আসলে আমরা মনে করি যে আরও তথ্য বের হবে। সে কারণে আমরা আগামীকাল কোর্টে প্রেরণ করে রিমান্ড চাইব। 7 দিনের রিমান্ড চাইলে আমরা আরও তথ্য অন্য কাছে পাবো। তেজগাঁও রয়্যাল রিসোর্ট কাণ্ডের পর থেকেই মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক। এখান থেকে তিনি বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসেছেন। যদিও পুলিশ বলছে ঘটনার পর থেকেই তিনি নজরদারির মধ্যে ছিলেন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় পৌর কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ভবনাথপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক আহমেদ তপন 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সোনারগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি জাতীয় পার্টির নেতা। গত 3রা এপ্রিল স্থানীয় একটি রিসোর্ট থেকে হেফাজত নেতা মামুনুল হককে উদ্ধারের পর স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ও বাড়ি ঘরে ভাঙচুর এবং সড়কে অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত 64 জনকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় গত 26 থেকে 28 মার্চ হেফাজতে ইসলামের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আরও 30 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নতুন করে আশুগঞ্জ থানায় দায়ের করা হয়েছে আরও একটি মামলা।
এতে অজ্ঞাত 2 থেকে 250 জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মোট 56টি মামলা হলো। এর মধ্যে সদর থানায় 49টি, আশুগঞ্জ থানায় 4টি এবং সরাইল থানায় 2টি মামলা হয়। এতে আসামি 414 জন সহ অজ্ঞাতনামা 30 থেকে 35 হাজার মানুষ। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন 298 জন। তাদের বেশিরভাগই হেফাজত কর্মী বলে জানিয়েছে পুলিশ। করোনা ভাইরাসে একদিনে দেশের রেকর্ড 102 জন মারা গেছেন। সরকারি হিসেবে গত 3 দিন মৃতের সংখ্যা ছিল শতাধিক। এই নিয়ে দেশে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10,385 জনে। এদিন সংক্রমণের হার ছিল কিছুটা কম। প্রায় 20,000 নমুনা পরীক্ষায় 3,698 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 19.06%। আরও জানাচ্ছেন মইনুল হাসান। শুক্র আর শনিবার 101 আর রোববার করোনায় রেকর্ড 102 জনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে টানা 3 দিন অদৃশ্য এই ভাইরাসে মৃতের সংখ্যা ছিল শতাধিক। 10,000-এর ঘর ছাড়িয়ে করোনায় প্রাণ হারানোর মোট সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তবে গেল 24 ঘন্টায় সংক্রমণের হার কিছুটা কমার ইঙ্গিত পাওয়া গেছে। 19,404টি নমুনা পরীক্ষায় 3,700 মানুষের দেহে এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। শনাক্তের হার 19.06%। এই ভ্যারিয়েন্টের মূল সমস্যা হচ্ছে যে সিমটমগুলো আগে থেকে বোঝা যায় না। যখন বোঝা যায় তখন দেখা যায় যে কোনো একটি অর্গান 40 to 50% ড্যামেজ হয়ে আছে। আমরা আরটিপিসিআর এর ক্ষেত্রে দেখেছি যে এই ভাইরাসটি একদম শুরুতে ডিটেক্ট করা যাচ্ছে না। যে অধিক সংক্রমিত এলাকায় মাঠ পর্যায়ে এই করোনা পরীক্ষা ছড়িয়ে দিতে হবে, কারণ এর উপরে ভিত্তি করে আইসোলেশন বা কোয়ারেন্টাইন বলে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। তাহলেই কিন্তু করোনা সংক্রমণ কমবে বলে আমি মনে করি। গত 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 59 জন পুরুষ আর 43 জন মহিলা। এদিন ঢাকা বিভাগেই প্রাণ হারিয়েছে 68 জন, আর চট্টগ্রামে মারা গেছে দ্বিতীয় সর্বোচ্চ 22 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে এ পর্যন্ত করোনায় মারা যাওয়াদের প্রায় 60 ভাগই ঢাকা বিভাগের। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। লকডাউন অমান্য করে নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন নগরবাসী। অন্যান্য দিনের তুলনায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত গাড়ির চাপে সৃষ্টি হয় যানজটের। নগরের এলিফ্যান্ট রোডে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সাথে বিতর্কে জড়ান এক নারী চিকিৎসক। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। আপেল মাহমুদের রিপোর্ট। রাজধানীর এলিফ্যান্ট রোডের চেকপয়েন্টে নিজেকে ডাক্তার পরিচয় দিলেও পরিচয়পত্র দেখাতে পারেননি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি বিভাগের সাইদা শওকত। গাড়ি থামানোর কারণে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের গালিগালাজের পাশাপাশি হুমকিও দেন তিনি। আমার বাবা আন্দোলনের ভয় দেখাচ্ছেন। আমরা কি আমরা কি বাইরের লোক? শেষ পর্যন্ত পুলিশকে ক্ষমা চাইতেও বলেন সেই চিকিৎসক। লকডাউন নিষেধাজ্ঞা অমান্য করে এদিন যারা সড়কে বের হয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী। আইন বিধি লঙ্ঘন করে যেই করছে এই মামলা দিছে। অনেকের মুভমেন্ট পাস দেখছি চিটংয়ের আছে, তিনি ঢাকায় ব্যবহার করছেন, অযথা কারণ ছাড়া ঘোরাঘুরি করছেন, তাদেরকে আমরা জরিমানার মামলা দিচ্ছি এবং জরিমানার আওতা আনছি এবং আমরা তাদেরকে কড়াভাবে সতর্ক করছি। শুধু সড়কে নয়, বাজারগুলোতেও মানুষের মধ্যে অনেকটা উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সর্বাত্মক লকডাউনের মধ্যে সবচেয়ে বেশি সংকটে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। কাজ না থাকায় আয় রোজগার বন্ধ, আর সরকারি বেসরকারিভাবে এখন পর্যন্ত কোনো সহায়তা পাননি তারা। ফলে মানবেতর জীবন কাটছে তাদের। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি।
কঠোর লকডাউনের মধ্যেই নিত্যদিনের মতো কাজের সন্ধানে মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে হাজির হয়েছেন দিনমজুররা, কিন্তু গত 2 সপ্তাহ ধরে কোনো কাজ নেই তাদের। 15 দিনের ভিতরে মনে করুন এই 2-3 দিন কাম করেছি। 7টার সময় আইছি, এই 10-11 বাজে, ওনা কি করবো, কেউ তো নেয় না। সপ্তাহ ধরে কাম নাই, পোলাপান ঘরের মধ্যে বাতে কান্তাছে। ফেরে তো লকডাউন নাই, ফেরে তো খাইতে হইব, আমাকে তো খাওয়া দাওয়া নাই। 1 সপ্তাহ হয়ে আসছে, লুরু বুরু করতেছে, আর 1 সপ্তাহ গেলে তো মরণই লাগবে, সবাই মরণ লাগবে। আপনারা আমরারে বাঁচান, আমরারে কাজ ব্যবস্থা করে দেন, কাজ করি। ভাঙা পানিয়ে দোকানে বসছেন চা বিক্রেতা জসিম, তবে ক্রেতারা হবে তেমন বেচা কেনা নেই। রাখা থাকতে পারবো না, কিন্তু চা বিস্কিট লিয়ে বুঝি তাও করতে পারতেছি না ঠিক মতো। ফুটপাতের দোকানপাট দেখে ফুটপাতের দোকানপাট খুলতে পারবো না। রোজগারের চেষ্টায় রিক্সা নিয়ে বের হলেও যাত্রী তেমন নেই, তার উপর আছে পুলিশের ভয়। লকডাউনে কাজকর্ম বন্ধ থাকায় রিক্সা চালক ছাড়াও নিম্ন আয়ের অন্য পেশার মানুষরাও রয়েছেন দুশ্চিন্তায়। কাম নাই, ভাত নাই, কেমনে না খাইয়া বাঁচু। বেলা বাজে 12টা, মাত্র কামাইলাম 80 টাকা, রিক্সা ভাড়া আমার 100 টাকা। একটা টিপ মারছি, পুলিশ আমারে 2 ঘন্টা বয়ে রাখছে। লকডাউন দিছে, সব গাড়ি চলে, রিক্সা গেলে আম করে উল্টাই দিয়ে দেয়। গত বছর করোনা সংক্রমণ বাড়লে ঘরে থাকার নির্দেশনা দিয়ে 26 মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। তখন সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হয়। তবে এবছর লকডাউনে তেমন কোনো উদ্যোগ নেই। এইবার তো লকডাউনে কোনো কিছু দেয় না, গরিব তো না খায় মরতেছে। এইভাবে অত্যাচার করে তাহলে আমরা যাবো কোথায়? আমাকে তো কিছু দিলও না সরকার। এই যে একটা বড় লকডাউন গেল, আমাকে কি দিছে? আমাকে এক মাস চাউল না, কি কোনো কিছুই না, আমরা কিভাবে চলি কোন? বিশেষজ্ঞরা বলছেন লকডাউনের সুফল পেতে হলে অবশ্যই সবাইকে থাকতে হবে ঘরে, আর এজন্য নিম্ন আয়ের মানুষের জন্য সাহায্যের ব্যবস্থা করতে হবে। প্রতিনিয়ত বেড়ে চলা করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের বিকল্প নেই, এটি যেমন সত্য। বেঁচে থাকার জন্য ক্ষুধা নেই বারণ, তেমনি একটি চরম সত্য। তাই করোনা সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়েই কাজের সন্ধানে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। তারা বলছেন সরকারি বা বেসরকারিভাবে ত্রাণের ব্যবস্থা হলে এই লকডাউনের মধ্যে পরিবার পরিজন নিয়ে কোনোভাবে বেঁচে থাকতে পারতেন তারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয় 36 লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, নিম্ন আয়ের পরিবার প্রতি 2,500 টাকা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষক পরিবারকে 5,000 টাকা করে দেওয়া হবে। এ বাবদ সরকারের ব্যয় হবে 930 কোটি টাকা। গত 4 এপ্রিল শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে দেশের 36 জেলার 1 লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া করোনা পরিস্থিতিতে কাজ হারানো দিনমজুর, কৃষক, শ্রমিক, গৃহকর্মী ও মোটর শ্রমিক সহ অন্যান্য পেশায় নিয়োজিত 25 লাখ মানুষকে এই সহায়তা দেওয়া হবে। 112 বেডের আইসিইউ সুবিধা নিয়ে রাজধানীর মহাখালীতে চালু হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 1000 শয্যার বিশেষায়িত করোনা হাসপাতাল। দেশের সবচেয়ে বড় এই কোভিড হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। এ সময় তিনি বলেন, তরুণ যুবকদের অসচেতনতার কারণে মৃত্যু ঝুঁকিতে পড়ছেন বয়স্করা। ফজলা রাব্বি রিপোর্ট। মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশাল এই মার্কেটে স্থাপন করা হয়েছে 1000 শয্যার বিশেষায়িত করোনা হাসপাতাল। গুরুতর সংক্রমিতদের জন্য এই হাসপাতালে থাকছে 112 শয্যার আইসিইউ, আর হাই ফ্লো অক্সিজেন সুবিধার এইচডিইউ বেড থাকছে 100-র উপরে। এছাড়া 500 বেডে থাকছে সেন্ট্রাল অক্সিজেন সুবিধা। এক্স রে, সিটি স্ক্যান, ডায়ালাইসিস সহ প্রয়োজনীয় সাধারণ সুবিধা থাকছে এই হাসপাতালে। ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, সারা দেশে বর্তমানে অক্সিজেন সুবিধার আওতায় এসেছে 12,000 বেড। কাজ চলছে প্রয়োজন অনুযায়ী সক্ষমতা বাড়ানোর। এখন প্রায় 61 হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে এবং আরও 30টির কাজ প্রায় সমাপ্তির পথে, অর্থাৎ প্রতিটি বড় হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন এখন দেওয়া হয়ে গেছে। অসচেতনতার কারণে কোভিড পরিস্থিতির অবনতি হয়েছে বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। অল্প বয়সের ছেলেমেয়েরা আছেন 15, 20, 25 বছর, তারা সবচেয়ে বেশি সংক্রামিত, কিন্তু তাদের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে কম। তারা বিভিন্ন বাইরে ঘোরাফেরা করেছে, বেরিয়েছে এবং তারা এসে তাদের বাসায় বয়স্ক, তাদের মা বাপ এবং অন্যান্য ভাই ব্রাদার যারা আছে তাদেরকে সংক্রামিত করেছে এবং তাদের সে কারণে বয়স্কদের সংক্রমণের হার বেশি। আজকে 80% লোক মৃত্যুবরণ করেছে বয়স্করা। রবিবার থেকে দেশের সবচেয়ে বড় এই কোভিড হাসপাতালে ভর্তি শুরু হবে। ফজলা রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনা নমুনা পরীক্ষা করাতে মধ্যরাত থেকে লাইনে দাঁড়াতে হচ্ছে গাজীপুরবাসীকে।
শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে একটি মাত্র বুথ থাকায় 6 ঘন্টা অপেক্ষা করেও নমুনা দিতে ব্যর্থ হচ্ছেন অনেকে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল সংকট আর একটি মাত্র পিসিআর ল্যাবের কারণে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। গাজীপুর থেকে ফিরে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। করোনা পরীক্ষা করাতে রাত 12টায় এসে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 3 নম্বরে সিরিয়াল পেয়েছেন কাপাসিয়ার রাজীব রানা। তার মতো অনেকেরই নমুনা দিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে রাতভর। রাত্র 12:30 আসছি, আয়সা দেখি এখন 2 জন মহিলা, একজন বয়স্ক আর একজন পুরুষ, ঠিক আছে। এরা 10:30 আয়সা ওখানে উপস্থিত, আমি পাইলাম 12:30 আয়সা 3 নম্বর সিরিয়াল। ওইখানে অনেক সময় লম্বা সিরিয়াল, এখানেও এটা যদি আরেকটু তাড়াতাড়ি হয় তাহলে রোগীর জন্য ভালো হতো। হাসপাতালটিতে দিনে মাত্র 80 জনের নমুনা নেওয়া হলেও নমুনা দিতে আসা রোগীর সংখ্যা অন্তত দ্বিগুণ। তাই পরীক্ষা করাতে না পেরেই ফিরে যান অনেকে। এখানে কোনো সিরিয়াল মেনটেন হয় না, এখানে সব গদামিল। শুধু নমুনা পরীক্ষার দুর্ভোগ নয়, করোনা ওয়ার্ডে ভর্তি রোগীরাও সঠিক সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেন রোগীদের স্বজনরা। এই জায়গাটাও খালি দেখতেছি, এই জায়গাটাও খালি দেখতেছি, যেখানে লোক লাগে 3 সেকেন্ড একদিন দিয়ে কাজ করাচ্ছে। বর্তমানে হাসপাতালের 13টি টেকনিশিয়ান পদের মধ্যে 60টি খালি, বাকি 6 জনের 3 জন কোয়ারেন্টাইনে থাকায় নমুনা সংগ্রহ কঠিন হয়ে পড়েছে বলে জানান হাসপাতালের পরিচালক। পরে আসলে ভিড় হবে দেখে আগে এসে লাইন ধরে, ওটা তো তাও ওনাদেরকে বলা হয় না যে এখানে আমাদের অফিসটা শুরুর আগে কাউকে আসতে বলা হয় না, ওনারা নিজেরা হয়তো নিজেদের সুবিধার জন্য আসেন। টেকনোলজিস্ট লেভেলের জনবল আগের থেকে কিন্তু কম, 13 জনের মধ্যে আমাদের 6 জন আছে, 7টা শর্ট। এখানকার একটি মাত্র ল্যাবে প্রতিদিন আশপাশের আরও 60টি স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তত 188টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন আরেকটি ল্যাব বসানোর কাজ শুরু হলেও নমুনা সংগ্রহের বুথ বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান মেডিকেল কলেজটির মাইক্রোবায়োলজি বিভাগীয় প্রধান। বুথ ছাড়া খোলা মাঠে স্যাম্পল কালেকশন করা যাবে না। শুধুমাত্র তাজউদ্দিন মেডিকেল কলেজের একটা মাত্র বুথ আছে, অন্য কোনো বুথ গাজীপুর শহরে নাই। বেশ কয়েকটা মিটিং এইভাবে সিদ্ধান্ত হয়েছে যে এর মাধ্যমে সিটি কর্পোরেশনকে এবং জেলা প্রশাসকের অফিসকে জানানো হবে, কারণ ওনারা বুথের সংখ্যাটা বাড়ানোর অথরিটি। আমরা চাইলেই হচ্ছে না, বুথের সংখ্যা বাড়লে এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে। 500 শয্যার হাসপাতালটিতে করোনা রোগীর সেবার মান বাড়াতে আরও 100 নতুন বেড সংযোজন করা হচ্ছে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আপেল মাহমুদ, এটিএন বাংলা, গাজীপুর। শ্রদ্ধা আর ভালোবাসায় রাজধানী বনানী কবরস্থানে চিরনির্জয়ে শায়িত হয়েছেন ঢাকায় সিনেমার সোনালী দিনের সুপারস্টার ওয়াসিম। এর আগে বাদ জোহর গুলশান আজাদ মসজিদ ও বনানী কবরস্থানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার মধ্যরাতে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আরও জানাচ্ছেন মমিন রিপন। আমি তোমারি প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো। বাংলা চলচ্চিত্রের শোকের মিছিল যেন থামছেই না। মিষ্টি মেঘ কবরীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই চলে গেলেন ঢাকায় চলচ্চিত্রের সোনালী দিনের নায়ক ওয়াসিম। 1973 সাল থেকে 1990 সাল পর্যন্ত ঢালিউডের শীর্ষ নায়কদের একজন ছিলেন তিনি। ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা ছিলেন ওয়াসিম। 1.5 শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। মহসিন পরিচালিত রাতের পর দিন চলচ্চিত্রের মাধ্যমে প্রথম নায়ক হিসেবে রূপালী পর্দায় আসেন ওয়াসিম। 1976 সালে মুক্তি পাওয়া SM শফি পরিচালিত দি রেইন সিনেমা তাকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেয়। বিশ্বের 46টি দেশে মুক্তি পেয়েছিল দি রেইন। নরম গরম, ডাকু মনসুর, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশ্মন, চন্দন দ্বীপের রাজকন্যা, লুটেরা, মেম সাহেব, রাজনন্দিনী, রাজমহল, বিনিসুতোর মালাসহ বিভিন্ন সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ওয়াসিম। কিংবদন্তি নায়িকা কবরীর মৃত্যুর শোক না কাটতেই ওয়াসিমের চলে যাওয়ায় যেন বাকরুদ্ধ দেশের চলচ্চিত্র অঙ্গন। বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন একসময়ের জনপ্রিয় এই মহাতারকা। 74 বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। এফডিসিতে ওনার ক্যারিয়ার এবং ওনার লাইফের সবচেয়ে ভালো টাইমটা ওখানে কাটিয়েছেন, কিন্তু আনফর্চুনেটলি এখন লকডাউনের কারণে এবং এফডিসি বন্ধ হওয়ার কারণে ওখানে আমরা জানাজা করার কোনো সুযোগ পাচ্ছি না। ওয়াসিমের পুরো নাম মেজবা উদ্দিন আহমেদ।
তার জন্ম 1947 সালের 23 মার্চ। ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। 1964 সালে বডি বিল্ডিংয়ের জন্য মিস্টার ইস্ট পাকিস্তান খেতাব অর্জন করেছিলেন ওয়াসিম। মমিনুর রিপন, এটিএন বাংলা। সিরাজগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ও তারাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী ম আমজাদ হোসেন মিলন ইন্তেকাল করেছেন। ইনা নিলাহে বা ইনা ইলাহে রাজিউন। সকালে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 76 বছর। পরিবারের সদস্যরা জানান গত 10 এপ্রিল শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার পর তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে ভ্যালি ইফতার সংবাদ। সুস্থভাবে বেঁচে থাকতে করোনার এই সময় ইফতারের খাদ্য তালিকায় পরিবর্তন আনা উচিত বলে মনে করেন পুষ্টিবিদরা। তারা জানান তেলে ভাজা ভারী খাবার আর ভুরি ভোজন হার্ট ও কিডনিতে নানা সমস্যা তৈরি করতে পারে। রিপোর্ট করছেন এসএম আশরাফ। ভাজাপুরে আসলে এটা অনেক সমস্যা করে, তারপরে এগুলো না খেলে মনে হয় যেন ইফতারি রমজান মাসে আমাদের পরিপূর্ণ হয় না। পেট ও মনের এই চাহিদা পূরণ করতে গিয়ে নিজের অজান্তে মানুষ যে কতটা বিপদ ডেকে আনছেন তা নিয়ে অনেকেরই ধারণা নেই। রাস্তার পাশে খোলা স্থানে বিক্রি করা এসব খাবার স্বাস্থ্যসম্মত হবার কোনো কারণ নেই। তার উপর বাড়ছে করোনার মধ্যে মানুষের সংস্পর্শে এসে ভাইরাস বহনের ঝুঁকিও। তাই পুষ্টিবিদদের পরামর্শ অল্প উপাদান দিয়ে সহজে তৈরি করা যায় এমন খাবার ইফতারের মেনুতে রাখা। ডুবো তেলে ভাজা যে কোনো খাবার, সেগুলো ডিপ ফ্রাই খাবার, সেগুলো পরিহার করে চলতে হবে। যেমন হালিম জাতীয় খাবার, এটা একদম ইফতারের সময়ে না খাওয়াটাই ভালো। একটু সময় দিয়ে ঘন্টা 2 পরে যখন আপনার শরীরে গ্লুকোজ লেভেলটা নর্মাল হবে এবং আপনার স্বাভাবিক অবস্থায় আসবে, তখন আপনি গ্রহণ করতে পারেন। 12 থেকে 14 ঘন্টা একেবারেই কিছু না খেয়ে থাকায় শরীরে সবচেয়ে বেশি দেখা দেয় পানির ঘাটতির। তাই শরবত জাতীয় পানীয় ইফতারিতে রাখা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। যেহেতু করোনা চলছে, সেহেতু আমাদের খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনতেই হবে। এমন খাবার খেতে হবে যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, যেমন ভিটামিন সি যুক্ত খাবার, যেগুলো সবুজ এবং রঙিন শাকসবজিতে পাওয়া যায়, ফলগুলো পাওয়া যায়। জিঙ্ক যুক্ত খাবার, যেমন ডিম, মুরগির মাংস, বাদাম বা দেশি মাছ, এগুলোতে পাওয়া যেতে পারে। করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মানার সাথে সাথে খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা গেলে আরও কিছুদিন সুস্থ স্বাভাবিকভাবে জীবন ধারণ সম্ভব হবে বলে মত পুষ্টিবিদদের। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ক্ষতি সামলাতে প্রণোদনার পাশাপাশি অনুদানের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজেটে কর স্তর ও রাজস্ব কাঠামো সহজ করার দাবি তাদের। অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের সাথে বাজেট পরামর্শ কমিটির সভায় করোনাকালীন সময়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে নিতে একাধিক নীতি সহায়তা চান ব্যবসায়ীরা। এ সময় অর্থমন্ত্রী বলেন, এনবিআর এর সাথে আলোচনা করেই এসব দাবি পর্যালোচনা করা হবে। শরফুল আলমের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে 1 বছরেরও বেশি সময় ধরে সীমিত পরিসরে চলছে ব্যবসা বাণিজ্য। এই পরিস্থিতির শিকার ছোট বড় সব ব্যবসা ও উদ্যোক্তারা। দেশে বা বিদেশে সব ক্ষেত্রেই ব্যবসা করতে গিয়ে মূলধন হারাচ্ছেন অনেকেই। অনেক কারখানায় প্রতিনিয়ত চলছে কর্মী ছাঁটাই। এই অবস্থার মধ্যেই আগামী অর্থ বছরের জন্য বাজেট প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। বাজেট পরামর্শ কমিটির অনলাইন সভায় অর্থমন্ত্রীর কাছে তাদের দাবি দাওয়া তুলে ধরেন ব্যবসায়ীরা। রপ্তানি সংশ্লিষ্ট স্থানীয়ভাবে সংগৃহীত সকল পণ্য সেবার ক্ষেত্রে ভ্যাট মওকুফ ও রিটার্ন দাখিল করা থেকে অব্যাহতি প্রদান করার জন্য আমি অনুরোধ করছি। ই বুক যে ট্রানজাকশন গুলো যে নিয়ে যে উদ্যোক্তারা কাজ করছে, তাদেরকে একটি স্পেশাল কোড অর্থাৎ আইটিএস এর অন্তর্ভুক্ত করার জন্য আমরা একটা স্পেশাল রিকোয়েস্ট করেছি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, করোনায় জীবন ও জীবিকা হুমকিতে রয়েছে। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে প্রণোদনার পাশাপাশি নগদ অর্থ সহায়তা দিতে হবে। এ সময় এনবিআর চেয়ারম্যান আবু হানা মোহাম্মদ রহমাতুল মনিম জানান, জাতীয় রাজস্ব বোর্ডকে ব্যবসা বন্ধ করতে উদ্যোগ নিচ্ছে সরকার।
automated integrated revenue framework compliant nation এবং access to finance এবং alternative credit risk assessment করে insured enterprise এবং investmenটের মাধ্যমে LDC compliant nationের দিকে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। অটোমেশনের মাধ্যমে ইজ অফ ডুইং বিজনেস বা অন্যান্য সবকিছু স্বচ্ছতা নিশ্চিত করার প্রক্রিয়ার মধ্যে আছে। আমাদের এই সকল কার্যক্রম আমি মনে করি যে এনবিআর এর সক্ষমতা এবং ট্যাক্স পেয়ারদের স্বাচ্ছন্দ্য এনে দিবে সামনের দিকে। সবাই অর্থমন্ত্রী বলেন অর্থনীতিকে সচল রাখতেই ব্যবসায়ীদের দাবি দাবা যাচাই করা হবে। রেভিনিউ অর্জন করাটা এই সময় কঠিন কাজ, এই দুইয়ের মাঝে একটা সংমিশ্রণ থাকবে। আমি আশা করি আপনারা যেভাবে চেয়েছেন এবং ভার্চুয়াল প্রাকবাজার আলোচনায় ব্যবসায়ীরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের সহায়তা দিতে ডাটাবেস তৈরির পরামর্শ দেন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে আগের সব রেকর্ড ভেঙে একদিনে করোনা শনাক্ত হয়েছেন 2,60,000-এরও বেশি মানুষ। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুধু মহারাষ্ট্রেই শনাক্ত হয়েছেন 67,000-এরও বেশি রোগী। এছাড়া 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 1,500 মানুষ। এই নিয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 1,77,000 আর আক্রান্তের সংখ্যা প্রায় 1,47,00,000। এই অবস্থায় দেশটিতে দেখা দিয়েছে অক্সিজেন সহ অন্যান্য মেডিকেল সামগ্রী এবং ভ্যাকসিন স্বল্পতা। পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে সক্ষমতাকে পরিপূর্ণভাবে ব্যবহারের নির্দেশনা দেন তিনি। জানিয়ে দেব সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকা ও আশেপাশের এলাকায় আজ সেহরির শেষ সময় রাত 4:10। রাজশাহীতে 4:15, সিলেটে 4:01, চট্টগ্রামে 4:08, খুলনায় 4:16, বরিশালে 4:12, রংপুরে 4:09 এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় রাত 4:07। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধ্যা 6:25, রাজশাহীতে 6:32, চট্টগ্রামে 6:16, সিলেটে 6:20, খুলনায় 6:24, বরিশালে 6:23, রংপুরে 6:32 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:26। জানিয়ে দেব পার্টিক্স খেলার খবর। শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ও শেষ দিনে 225 রানে অল আউট হয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন সবুজ দল। তামিম ইকবালের লাল দলের বিপক্ষে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত 3 উইকেটে 89 রান এবং চা বিরতি পর্যন্ত 5 উইকেটে 172 রান তোলে তারা। লিটন দাস সর্বোচ্চ 64 রান করে বিশ্রামে যান। অধিনায়ক মুমিনুল হক 47 এবং মোহাম্মদ মিঠুন 28 রান করেন। মেহেদী হাসান মিরাজ 41 বলে 3 উইকেট নেন। কাতুনায়কে স্টেডিয়ামে প্রথম দিনে 6 উইকেটে 314 রান তুলে ইনিংস ঘোষণা করে তামিমের লাল দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। 7 দিনের রিমান্ড চেয়ে কাল আদালতে তোলা হবে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে। দেশে করোনা মৃত্যুর নতুন রেকর্ড, একদিনেই 102 জনের প্রাণহানি, আক্রান্ত প্রায় 3,700। লকডাউনে ঘর থেকে বের হচ্ছেন নগরবাসী। এলিফ্যান্ট রোডে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সাথে তর্কে জড়ালেন চিকিৎসক। মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 1000 শয্যা কোভিড হাসপাতাল চালু। এবং করোনার নমুনা পরীক্ষা করাতে মধ্যরাত থেকে লাইনে দাঁড়াতে হচ্ছে গাজীপুরের মানুষকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।